নমস্কার, আবার চলে এলাম আপনাদের সামনে বেশ কিছু কথা বলবো বলে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি কথা বলবেন একেবারে সরাসরি, এর আগে তার পরিচয় অবশ্যই আপনারা এই প্ল্যাটফর্মে পেয়েছেন। আর আজ আবার তার সঙ্গে ডেফিনেটলি কথা বলবো। বেশ কিছুদিন আগে একেবারে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের যে দলীয় সমাবেশ 21শে জুলাইয়ের যে শহীদ মঞ্চ, তার বেশ কয়েকদিন আগেই তিনি চলে এসেছিলেন, তিনি নেত্রীর বক্তব্য শুনেছেন। আসুন তাহলে আমরা সরাসরি কথা বলবার জন্য আমরা একেবারে কবিগুরুর জায়গা লালমাটিতে আমরা একটুখানি চলে যাই, যেখানে আমাদের জন্য অধীর আগ্রহে রয়েছেন আমার এই মুহূর্তের অতিথি। আমার সঙ্গে একেবারে এই বিশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনি সহযোগিতা করছেন। আমার সঙ্গে একেবারে আলাপচারিতা রয়েছেন দেবেশ রায়, তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি সমর্থক এবং অবশ্যই সমাজকর্মী। বীরভূমের মাটি বোলপুর থেকে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে দেবেশ রায়। দেবেশ, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আলাপচারিতায়। আমি প্রথমেই যে বিষয়টা আপনার কাছে অবশ্যই জানতে চাইব যে রাজনৈতিকগতভাবে এই মুহূর্তে আপনি কিংবা আপনার অঞ্চল সামগ্রিকভাবে কেমন আছে সেটা যদি আমাদের সামনে একটুখানি বলেন। প্রথমে যেটা বলি, এই মুহূর্তে যদি বোলপুরের সার্বিক অবস্থা দেখেন তো পুরো বোলপুর হচ্ছে আমাদের দিদিময়, ঠিক আছে। তার কারণ হচ্ছে পরশু দিন, আগামী পরশু সোমবার এবং মঙ্গলবার আমাদের প্রিয় দলনেত্রী আমাদের বোলপুর শহর এবং ইলামবাজারে আসছেন, এবং সেই নিয়ে পুরো রাজ্য রাজনীতি থেকে বোলপুর একদম একটাই টপিক কি, প্রিয় দলনেত্রী আসছেন বোলপুরে, এবং বোলপুর থেকেই যে আগামী পদযাত্রা সেটা শুরু হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে এখন চারিদিকে তৎপরতা তুঙ্গে, প্রশাসনিক দিক দিয়ে বলুন, আমাদের সমাজসেবীরা বলুন, প্রত্যেক দিয়ে কোনো কোন দিকটা ছেড়ে কোন দিকটা বলবো, ঠিক আছে, পুরো দিক দিয়ে আমাদের এখন সামনে যেহেতু দিদি আসছে তো একগুচ্ছ পরিকল্পনা আছে, তার সাথে মিটিং আছে, মিছিল আছে, আমাদের ভাষা দিবস নিয়ে একটা বিষয় হয়ে গেছে, ওই নিয়েই পদযাত্রা বোলপুর থেকেই শুরু হচ্ছে। বেশ, আমরা দেবেশের বক্তব্য শুনলাম। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে 21শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের যে শহীদ সমাবেশ, এই শহীদ সমাবেশের মঞ্চে আপনি এসছেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনেছেন। শোনার পর আপনার প্রতিক্রিয়া, আপনি কি বলতে চাইবেন? 21শে জুলাই সেই আবেগঘন দিন, সেই ঐতিহাসিক 21শে জুলাই। লাস্ট আপনার সাথে কিছুদিন আগেও আমার এই বিষয়ে একটা কথাবার্তা হয়েছিল। তো যেটা আমি আগেও বলেছিলাম এবং আবারও বলছি, 21শে জুলাই থেকেই কিন্তু ভোটের দামামা অলরেডি বেজে গেল, এবং আবারও আমরা একই কথা আমি আবারও আপনাকে বলবো কি, বিজেপিকে কিন্তু 1 ইঞ্চি জমিও কিন্তু ছাড়া যাবে না। একদম আমাদের প্রিয় দলনেত্রী, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি, যেরকমটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশেই কিন্তু আমাদের কাজ হবে। এবং আবারও চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসছে, এবং 240 থেকে 250 প্লাস আসন কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও পাচ্ছে। আমি এটা এর আগের ইন্টারভিউতেও আপনাকে বলেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে 21শে জুলাই বৃহৎ একটা সমাবেশের পর আমি আবারও সেই একই বক্তব্য বলছি, এবং আপনারাও শুনেছেন কি আমাদের দলনেত্রী কি বলেছেন, 240 থেকে 250 তৃণমূল কংগ্রেস কিন্তু চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসছে। বেশ, শুনলাম দেবেশের বক্তব্য। দ্বিতীয় প্রশ্নকে কিভাবে দেবেশ উত্তর দিল আপনারা শুনলেন। আমি তৃতীয় প্রশ্নে আসবো যে বছর শেষ হলেই 26 লোক বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিধানসভা নির্বাচনে আপনার জেলা কিংবা বীরভূম কীরকম কি রাজনৈতিকগতভাবে ফল করতে পারে বলে আপনার মনে হয়? তার কারণ বীরভূমে তো একটা তুতু মেমে লেগেই রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেহেতু বীরভূমের মানুষ, বীরভূমের বাসিন্দা, বীরভূমে 26-এ কেমন ফল করতে পারে তৃণমূল কংগ্রেস, কি মনে হয় আপনার? বিরোধীদের কাজই কিন্তু কুৎসা রটনা। আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট আমরা ঐক্যবদ্ধ। বীরভূমের পুরো একটা টিম কাজ করছে, সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন আছে, কোর কমিটিতে আমাদের মেম্বার আছে, সেখানে আমাদের 2 এমপি আছেন, বাকি মেম্বার আছেন, প্রত্যেকেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। ইভেন সোমবার দিন দিদি আসছেন, আজকে অলরেডি মিটিং হয়ে গেল। তো সেখানে কোনো রকম কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থেকে আরম্ভ করে কোনো কিছু নেই। এটা যেটাই দেখছেন বিরোধীদের একটা চক্রান্ত। একটা তো ইস্যু চাই, একটা খবর চাই কি আপনি সারাদিন কি খবর করবেন বা কি বলবেন, তৃণমূল কংগ্রেস দলের নামে কি অপপ্রচার করবেন। তো তার থেকে বেটার চলো 2-1 বা 3 জনের নামে কিছু একটা বলে দিই কি বীরভূমে এটা হচ্ছে, বাট আদতে কোনো কিছুই নয়। আজকে কোর কমিটির মিটিং হলো,
একদম মানে যে রকম দল মানে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা কর্মী একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 2026-এ বিজেপিকে এখান থেকে উৎখাত করা হবে। বীরভূমে 11-11, আবারও বললাম। বেশ, আমার চতুর্থ প্রশ্ন নিয়ে আমি দেবেশের কাছে আসবো। জানতে চাইবো যে আপনার জেলা কিংবা আপনার অঞ্চল কিংবা আপনার এলাকা একজন সমাজসেবী হিসাবে, আপনি এর আগেও বলেছেন সমাজসেবী হিসাবে আপনি কাজ করতে চান, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চান। আপনার জেলা কিংবা অঞ্চল কিংবা এলাকাকে আপনি আগামী দিনে কিভাবে সাজাতে চাইছেন দেবেশ? জেলার কথাই যখন আপনি বললেন, মানে যেহেতু আমাদের কাজটা একটা বড় পরিসর এখন হচ্ছে, তো জেলার কথা যদি আমরা ধরি, তো মানে জেলাতে আলাদা করে আর কি সাজাবো রাহুলদা? অলরেডি দিদিমণি জেলা সাজিয়ে দিয়েছে, বাট তারপরেও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যেহেতু আমি যুক্ত থাকি, এই যেমন কিছুদিন আগে আমরা একটা চক্ষু বিনামূল্যে চক্ষু পরিষেবা করে এলাম, ঠিক আছে? তো এরকম আমাদের হতেই থাকে, মানে বিভিন্ন রকম কর্মকাণ্ড চলতে থাকে। ব্লাড ডোনেশন ক্যাম্প তো হয়ই, ঠিক আছে? 1.5 মাস 2 মাস পর পর একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি। কিন্তু যেটা আমি আবারও বললাম, মানে রাজনীতির সাথে সমাজসেবা এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানে আমরা এখন, মানে আগে যে আমরা ভাবতাম যে 50 জনকে আমরা ফ্রিতে চক্ষু পরিষেবা করাচ্ছি, তো সেটা যদি আরেকটু বাড়াতে যেত, আরেকটু বাড়ানো যায়, ফান্ড কী করে অ্যারেঞ্জ করবো কি না, সেই কাজটা কিন্তু এখন মানে অনেক মানে সহজ হয়ে গেছে আমাদের। এবং এর জন্য অবশ্যই কিন্তু আমি মানে আবারও বললাম, আমাদের দলনেত্রী, আমাদের মানে দিদি এবং আমাদের যুবরাজ, আমাদের সৈনিক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই। মানে কাজটা আমরা অনেক বড়, মানে বৃহত্তর আকারে করতে পারছি, তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা। এবং মানে যেহেতু সমাজসেবা মানে কন্টিনিউ একটা প্রসেসে লাস্ট মানে বিগত বেশ কয়েক দশক ধরে আমরা এটা মানে করতে পারছি, তো বিভিন্ন স্তরে মানুষের কাছে আমরা প্রত্যেক দিন পৌঁছাই। মানে আমাদের প্রতিদিন কাজটা কিন্তু ওরকমই, মানে একদম সমাজের উঁচু স্তর থেকে শুরু করে প্রত্যেক, ঠিক আছে, প্রত্যেকটা স্তরের মানুষদের সাথে কিন্তু আমাদের ওঠা বসা, এবং আপনি সেখানে কান পাতলেই শুনতে পাবেন কি 2026 মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আবারও চতুর্থবারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর পদে বসছেন আমাদের দিদি। এবং এইটাই মানে আমি আবারও বলবো কি, সামনে বিধানসভা নির্বাচন, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করো, বিজেপিকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। বেশ, আর আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে যে রাজনৈতিকগতভাবে কেন তৃণমূল কংগ্রেসকে আপনি বেছে নিয়েছেন? আপনি বারবার বলেছেন যে রাজনৈতিকগতভাবে সমাজসেবাও একটা অঙ্গাঙ্গিক বিষয় হওয়া উচিত, সমাজসেবাটা আগে তারপরে রাজনীতি। আপনার সঙ্গে আমার আগের দুবার আলাপচারিতায় সেটা হয়েছে। কেন তৃণমূল কংগ্রেসকে আপনি বেছে নিলেন, আপনি যদি আমাদেরকে একটুখানি বলেন। এই কারণেই আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক এবং একনিষ্ঠ ভক্ত, এবং তার থেকেও বড় ব্যাপার, আমি মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু দলটা করি। এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকে একসাথে হয়ে 2026-এ আবারও চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে কিন্তু ক্ষমতায় আনব। বেশ, অনেক ধন্যবাদ। আমরা 5টা একেবারে সহজ সরল প্রশ্ন নিয়ে দেবেশ রায়, তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি সমাজকর্মী, তার সঙ্গে আমরা কথা বললাম। দেবেশ তার একেবারে সোজা ব্যাটে আমাদেরকে উত্তর দিয়েছেন। দেবেশ, অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনার সমাজ সেবা এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে আপনার যে পথ চলার অঙ্গীকার কিংবা স্বপ্ন, তা আগামী দিনে সফল হোক। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, আপনাকেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।